অন্তর্বর্তী সরকারের ওপর নানামুখী চাপ বাড়ছে, বিশেষ করে বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক টানাপোড়েনের বাস্তবতায় সামনের নির্বাচন ঘিরে চলছে নানান রকম আলোচনা সমালোচনা। চলছে নির্বাচনী সমীকরণ বের করবার চেষ্টা। ঠিক কবে নাগাদ হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যে নানান রকমের আলোচনা। উপদেষ্টারা যখন ব্যক্তিগত মতের মতন করে বলার চেষ্টা করছেন 2025 সালেই সম্ভবত আমরা জাতীয় নির্বাচন দেখতে যাচ্ছি, সেই সময় বড় রাজনৈতিক দলগুলো অপেক্ষা করছে কবে নাগাদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের মুখ থেকে সেই নির্বাচনের রোডম্যাপ আমরা পাবো। অর্থাৎ সবকিছু মিলিয়ে 2025-এ আদৌ জাতীয় নির্বাচন হবে কি না, সেই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। নির্বাচন 2025 সালেই এ নিয়ে আজকের আয়োজনে আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, এবং আছেন ডক্টর জাহিদুর রহমান, শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। মাসুদ কামাল, অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টার বক্তব্যে আমরা দেখেছি যে তারা অনেকেই হয়তো আভাস দিচ্ছেন আগামী বছর নাগাদ এক ধরনের জাতীয় নির্বাচন হতে পারে, কিন্তু আবার রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করছে যে যতক্ষণ পর্যন্ত আসলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের মুখ থেকে আমরা এই শব্দটি না শুনবো ততদিন পর্যন্ত নিশ্চিত হওয়ার সুযোগ নেই। আবার অন্যদিকে নির্বাচনী জোট নিয়ে নানান রকম দেন দরবার কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার মানে কি 2025 সাল নাগাদ জাতীয় নির্বাচন হয়ে যাবার একটি বড় সম্ভাবনা চলছে কি? আমি নিজেও মনে করি যে 2025 সালের মধ্যেই নির্বাচনটা হবে, এটা আমার ধারণা। আমার এই ধারণা মানে এই কারণে যে সরকার দেখেন অগাস্ট মাসে এই সরকার দায়িত্ব নিয়েছে, অগাস্টের 8 তারিখে। এর মধ্যে তো বেশ অনেক দিন হয়েই গেল, প্রায় 4 মাস তো হয়েই গেল। 4 মাসে সরকারের জনপ্রিয়তা অগাস্টের 8 তারিখে যা ছিল আজকে তা নেই। আগামী দিনেও আরও কমবে একটু, কারণ যখন একটা দিন দীর্ঘদিন থাকে না ক্ষমতা, মানে কিছুদিন থাকলে প্রতিদিনই কিন্তু মানুষের চাহিদা থাকে, অনেক চাহিদা এরকম আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক সময় মেটানো সম্ভব হয় না, যে কারণে সরকারের জনপ্রিয়তা একটু কমবে। যত কমবে তত সরকার কিন্তু চাপের মুখে পড়বে। এবং এখানে এই সরকারে যারা আছেন এদের মধ্যে এদের যে চেহারা, এদের যে বিভিন্ন রকমভাবে যেভাবে আমরা চিনি, এদের তো অনেক আগে থেকে চিনি, এত খুব মানে না অজ্ঞাত মানে ক্রোশলী কেউ না। তো মোটামুটি বয়স এদের আছে, এদের যে খুব একটা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আছে এটা আমার কাছে মনে হয় না, যেহেতু ওনাদের নিজস্ব কিছু চাওয়া পাওয়ার খুব বেশি একটা কিছু নাই অনেকেরই। কাজে তারাও এই সমালোচনাকে দীর্ঘদিন ধারণ করতে চাইবেন এটাও আমার কাছে মনে হয় না। সেই বিবেচনায় বিরোধী দলগুলো একটু অসহিষ্ণুত হয়ে পড়েছে। বিএনপি তো অনেক আগে থেকে বলতেছে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। 2 দিন আগে দেখলাম কুমিল্লাতে জামাতে ইসলামের আমির উনিও বললেন যে চাপ হিসাবে নেবেন না, কিন্তু কালক্ষেপণও করবেন না। যখন কেউ বলে চাপ হিসেবে নেবেন না তখন বোঝা যায় যে এটা চাপই দিচ্ছি আমি। তো সে কারণে ওনারাও একটু চাপ দিচ্ছেন। এখন নির্বাচন চাচ্ছেন না কেউ না, সবাই এখন নির্বাচন চাচ্ছেন। তো এখন তারা বলছে একটা অজুহাত আছে সংস্কার, না আগে সংস্কার পরে নির্বাচন। তো এই সংস্কারের যে বিষয়গুলো আছে সেই সংস্কারও আপনি মানে কয়দিন করবেন? মনে করেন আপনার এখানে ডিসেম্বরের 31 তারিখ প্রথমে একটা ডেট ঘোষণা করা হলো এই বছরটা, তারপরে হয়তো ডেট বাড়িয়ে আপনি সেটাকে জানুয়ারিতে নিয়ে গেছেন, নিয়ে যান জানুয়ারি 31 তারিখ যদি আপনি ডেট দেন, সবাই যদি সংস্কারের দিনগুলি দিয়ে দেন, তা তারপর আর কি, তারপরে আপনার পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে বসবেন, ধরেন আরও 2 মাস, তাহলে মার্চ মাস হয়ে গেল। তারপরে হয়তো আপনি আরও 2-1 আরও বিভিন্ন রকম এক্সপার্টদের সঙ্গে বসবেন, ধরেন আরও 2 মাস, তাহলে এপ্রিল মে। তো মেয়ের পরে আপনি আর কি বলবেন? মে মাসের পরে আপনি কি বলবেন যে আমি এখন নির্বাচন দেব না? এই কারণে কিন্তু যে রোডম্যাপের আসলে আমরা প্রত্যাশা করছি সেই রোডম্যাপ কিন্তু আমরা এখনো পাইনি। ডক্টর জাহিদুর রহমান, ভারতের সঙ্গে যে টানাপোড়েন শুরু হয়েছে সেই চ্যালেঞ্জ যখন অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আছে, তেমনি আরো নানান রকম চ্যালেঞ্জ আছে, দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ, একটি কঠিন চ্যালেঞ্জ। সেসব কারণেই আসলে অন্তর্বর্তীকালীন সরকারও খানিকটা টালমাটাল পরিস্থিতিতে আছে, এবং এ কারণেই কি তারাও আসলে চাইছে দ্রুত নির্বাচন দিতে? তারা কি চাইছেন এই কথা বলা কঠিন, কারণ অন্তর্বর্তী সরকারের মধ্যে আমরা বিভক্তি দেখছি। আমরা এক পাশে অন্তত সোফার 2 জন মানুষকে দেখছি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের আগে ডক্টর আসিফ নজরুলও 25 সালের কথা কেউ সার্টেনলি বলেন নাই, আসিফ নজরুলও বলেছেন এটা হতে পারে, এবং এটা অ্যালাইন করে মিলিটারি চিফের বক্তব্যের সাথে। তিনি বলেছিলেন 1.5 বছরের জন্য তিনি সাহায্য করবেন। সো আমরা যদি শুরু থেকে করি তাহলে এই 25-এর শেষ বা 26-এর শুরু এরকম বোঝায়। এদিক একটা। আবার ধর্ম উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকার কথা ছিল এই মেয়াদে ততদিন থাকবেন, মানে 4.5 বছর থাকবেন। আচ্ছা, আমরা সরিয়ে রাখি, আমরা ছাত্রদেরকে
সমন্বয়ক শুধু না, ছাত্র উপদেষ্টা মিস্টার নাহিদকে আমরা দেখেছি এটা বলতে যে শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য এই সরকার গঠিত হয়নি, তারা কি মূল্যে এই সরকার হয়েছে এগুলো সব বলছেন। সুতরাং সরকার সংস্কারের দাবি করছেন এবং তাদের কথা রিডিং বিটুইন লাইনস হচ্ছে নির্বাচন মানে 1 বছরের মধ্যে হবে, এটা তাদের কাছে সম্ভবত আর্লি মনে হচ্ছে। তারা চান যে আরো অনেক লম্বা আরেকটা বেশ খানিকটা সময় থাকবেন। সুতরাং সরকারের মধ্যে আমি আসলে দ্বিমত দেখছি এবং কয়েকদিন পরপরই দেখবেন সরি প্রেস উইংকে ক্লারিফিকেশন দিতে হয় যে প্রধান উপদেষ্টাই দিন জানাবেন, ক্ষণ জানাবেন। কিন্তু আমার কাছে যেটা এখন প্রশ্ন রাদার, এটা নিয়ে ক্লিয়ারলি 2বার বা 3বার প্রেস উইং থেকে জানানোর পরও আবার ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এটা বললেন এবং তারপর আবার প্রেস উইং কিন্তু ক্লারিফিকেশন দিয়েছে। তার মানেটা হলো কি এই যে ভেতরকার দ্বিমতটা এটা এখন অসন্তোষের পর্যায়ে যাচ্ছে। প্রেস উইং থেকে বলা হচ্ছে এগুলো তাদের ব্যক্তিগত মতামত, এখন ব্যক্তিগত মতামত বলছে। এবং যখন মানে ওনারা উপদেষ্টা পরিষদ তো বসেন, আগের বারও যখন কথা হয়েছে তখনও নিশ্চয়ই বলা হয়েছিল যে এই জিনিসগুলো এভাবে যাবে না, কিন্তু এভাবে যাচ্ছে। তার মানে আমি বাইরে থেকে ওনাদের আচরণ দেখে ধারণা করতে পারি সরকারের মধ্যে উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, মানে মতদ্বৈততা, দ্বিমত এক জিনিস আর মতবিরোধ আরেক জিনিস, মতবিরোধ তৈরি হয়েছে। এবং আমি আপনার সাথে একমত যে সরকার সামনে বিশেষ করে অর্থনীতির অবস্থা, শেখ হাসিনার সময়ের অর্থনীতির যে ডিজাস্টার হয়েছে, শেখ হাসিনা থাকলে ডিজাস্টার আরো আগে হয়ে যেত, কিন্তু ধীরে হলেও এই ডিজাস্টারের মধ্যে দেশ আস্তে আস্তে ঢুকে পড়ছে। তারপরে ভারতের যে অ্যাটিটিউড আছে, সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা, সবকিছু মিলিয়ে আসলে আমার ধারণা 1-11 সরকার এক সময় অনেক দিন থাকবে, কিন্তু একটা সময় নির্বাচন দিয়ে বাঁচার মতো পরিস্থিতি হয়েছিল, এই সরকারের সেই পরিস্থিতি হতে পারে। মাসুদ কামাল, এই যে নির্বাচন দিয়ে বাঁচার মতন পরিস্থিতি, সেই পরিস্থিতি কি আমরা চলে গেছে কিনা? বিশেষ করে ভারত বাংলাদেশের যে রাজনৈতিক টানাপোড়েন চলছে, সেটিকে পুঁজি করে রাজনৈতিক যে দলগুলো এই মুহূর্তে আছে, যাদের আসলে নির্বাচনে যথেষ্ট তাড়াহুড়ো আছে, তারা এই যে টানাপোড়েন সেটিকে কাজে লাগাচ্ছে কোনোভাবে? না, তা না। ভারত বাংলাদেশে ভারতের মিডিয়াগুলো যা করছে, এটাকে পুঁজি করে তো কেউ নির্বাচন চাচ্ছে না। এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নাই। ওরা করছে ওদের মতো, ওরা চিৎকার চেঁচামেচি করছে। এতে কি আমাদের দেশের মানুষের মধ্যে কোনো ধরনের হেলদোল আছে? আমি তো আমাদের দেশের মানুষ মানে কি, ওরা যাদের কথা বলে চিৎকার করছে, মানে হিন্দু সম্প্রদায়ের কথা বলে, সংখ্যালঘুদের কথা বলে, আমাদের দেশের সংখ্যালঘুরাও কি তাদের এই বক্তব্য নিয়ে খুব উল্লসিত, খুব একটু উত্তেজিত? তা না তো, ওরাই উত্তেজিত। এটা নিয়ে কোনো এর সঙ্গে আমাদের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমাদের যে নির্বাচনটা, এটা হলো কি আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর দাবি। এই কারণে দেখেন পলিটিক্যাল পার্টিগুলো আসলে কি চায়। আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো, তারা তো চায় যে এই রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্র পরিচালনায় সে তার পলিটিক্সের প্রতিফলন ঘটাবে। তার মতো করে তার একটা আইডিয়া আছে, একটা আইডিওলজি আছে, সেইটার মধ্যে মাধ্যমে তারা দেশটাকে চালাতে চায়। এই যে তাদের মূল লক্ষ্য। তাদের মূল লক্ষ্য কিন্তু ওই যে নাহিদ ইসলাম কি বললো ওটাকে সাপোর্ট করা, তা নয়। তাদের মূল লক্ষ্য এটা। এবং আমি তো মনে করি কতগুলি জায়গায়, যেমন তাদেরকে তো বিশেষ করে স্টুডেন্ট যারা আছে, মানে আমরা যাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলি, এদের কিছু আচরণে তো ওরা আনহ্যাপি, খুবই আনহ্যাপি। মাঝখানে আমি দেখলাম যে 26টা ছাত্র সংগঠন একসঙ্গে মিটিং করেছে। তারা বলতেছে যে দেখেন, এই যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, যে আপনার ইন্ডিয়ার এই ঘটনা, জাতীয় ঐক্যের জন্য ডক্টর ইউনূসের সরকার 3টা গ্রুপের সঙ্গে মিটিং করলেন। প্রথম দিন করলেন ছাত্রদের সঙ্গে, তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে, তারপরে ধর্মীয় নেতাদের সঙ্গে। যে ছাত্রদের সঙ্গে যে মিটিংটা করলেন, সেখানে কে ছিল? এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তো ওখানে ছাত্রদল কোথায়? ছাত্র ইউনিয়ন মানলাম, ছাত্রলীগ তো নাই, তারা ব্যান করছেন, কাজে ওই আলোচনা আমি করলাম না। ছাত্রলীগ কোথায়? ছাত্র দল কোথায়? ছাত্র ইউনিয়ন কোথায়? ছাত্র ফেডারেশন আছে, ছাত্র মৈত্রী আছে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আছে, এই দলগুলো কই? এদের কোনো ভূমিকা নাই। শুনেন না ভাই, আমি বলি, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে যা হচ্ছে, যে গ্রুপটা আপনি দেখছেন, এদের টোটাল সংখ্যা ছাত্র ইউনিয়নের চেয়ে কম। এদের টোটাল সংখ্যা হিসাব করলে তার চেয়েও কম। ছাত্র দলের যারা আছেন তাদের যদি আপনি যদি তাদেরকে কোনো গুরুত্ব না দেন, তাহলে এই লোকগুলো কি খুশি হবে? এদের যারা মাদার অর্গানাইজেশন আছে ছাত্র দলের, বিএনপি কি হ্যাপি হচ্ছে? হ্যাপি হচ্ছে না। সে তো দেখছে যে নির্বাচনে বিলম্ব মানে কি, কতগুলি বিষয় কিন্তু দেখার মতো ব্যাপার আছে। আমি বলি আপনাকে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 জন প্রতিনিধি গভর্নমেন্টের মধ্যে আছে। তার মধ্যে আপনি একজনকে দায়িত্ব দিয়েছেন এলজিআইডি মিনিস্ট্রির, দিয়েছেন তো। এলজিআইডি মিনিস্ট্রির দায়িত্ব সাধারণত কে পায়? সবসময় দেখা যায় পলিটিক্যাল গভর্নমেন্টের যিনি সাধারণ সম্পাদক থাকেন, উনাকে দেওয়া হয়। কি কারণে দেওয়া হয়? সারা দেশের সংগঠনটা গড়ে তোলার জন্য। উনি এটা দায়িত্ব পাওয়ার পরেই উনি ওনার এলাকায় গেছে, মুরাদনগরে, যে উনি মিটিং করতেছে, সম্বর্ধনা নিচ্ছে।
এবং দেখা যাচ্ছে যে ওখানকার সরকারি কর্মকর্তা চেঞ্জ হচ্ছে, কুমিল্লার এসপি চেঞ্জ হচ্ছে, এই ধরনের ঘটনা শুনতেছি আমরা। তো এই যেগুলো হচ্ছে এগুলির সঙ্গে তো অন্যরকম মানুষটা খুঁজে, আমি বলছি না উনি করছেন, বাট আমি বলছি মানুষের মনে তো সন্দেহ তৈরি হয়। তো তার মানে কি আপনারা একটা পলিটিক্যাল পার্টি করতে চান, কাজে তাকে দিয়ে আপনি এগুলি সাজাচ্ছেন। এই জিনিসটা পলিটিক্যাল পার্টিগুলো ভালোভাবে নেবে না। কেন নেবে? পলিটিক্যাল পার্টিগুলো ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন জানায় কেন? জানায় এই কারণে তারা মনে করে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট আমার প্রতিদ্বন্দ্বী না। যখন তারা টের পাবে যে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট তলে তলে আমার একজন প্রতিদ্বন্দ্বী তৈরি করতেছে, তখন তারা সাপোর্ট করবে না। এই প্রশ্নটি একটু করতে চাই ডক্টর জাহিদুর রহমান, এই যে প্রতিদ্বন্দ্বিতার জায়গা, রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে সেটি যেমন স্বাভাবিক, তেমনি এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের সাথে একজন বড় দূরত্বর সৃষ্টি হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো, সেটি অনেকেই বলার চেষ্টা করছেন। সেই জায়গাটি থেকে যদি আসলে বারবার অন্তর্বর্তী সরকারের যে কমিটমেন্ট ছিল তার একটি বৈষম্য বিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, সেখানে সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকা, সেটি কতখানি বুদ্ধিমানের কাজ হবে? কিংবা তাদের রাজনৈতিক দল আসার পরে এখন যারা রাজনীতির মাঠে বড় রাজনৈতিক দল হিসেবে আছেন এক্সিস্টিং, তাদের সাথে তারা ফাইট করতে পারবেন কি? দুটো প্রশ্ন। প্রথম কথা হলো কতটুকু বৈষম্য বিরোধী ভাবে বাংলাদেশ তৈরি করতে পারবেন। মাসুদ ভাই যে কথাটা বললেন, ধরুন একটা দল তৈরি হচ্ছে, এটা শিওর এখন তারা তাদের জায়গা থেকে জানিয়ে দিয়েছে জানুয়ারিতেই সম্ভবত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি থেকে এরা দলে পরিণত হবেন না, সেখান থেকে বেরিয়ে তারা দল তৈরি করবেন, এটা এখন প্রকাশ্য তথ্য। এখন এই দলের সাথে সরকার জড়িত, যেমন ছাত্রদের একটা তথ্য দেই, যারা বসলেন ডক্টর ইউনূসের সাথে এরপর বেরিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব সংগঠনকে ডেকেছে। তার মানে ভাবটা এরকম যে ডক্টর ইউনূস তাদেরকে অথরিটি দিয়েছে, তোমরা এবার গিয়ে বসো। সেই বৈঠকে যখন ডাকা হলো তখন ছাত্রদল ছাত্র শিবির গেছে, ছাত্রদল সব বাম এবং অন্য ডান, কোনো সংগঠন অনেকগুলো আর যায় নাই শেষ পর্যন্ত, এই অভিযোগে যে আমরা তো ওখানে ইনভাইটেড হই নাই। খুব স্বাভাবিকভাবে সেখানে একটি দূরত্ব সৃষ্টি হচ্ছে। ক্ষমতার মধ্যে না থেকেও আপনি কিংস পার্টি হতে পারেন। একটা উদাহরণ দিই, ১-১১ সরকারের সময় ফেরদৌস আহমেদ কোরেশির একটা দল তৈরি হয়েছিল, ওনার কেউ কি সরকারে ছিল না, কিন্তু এটা যখন তৈরি ছিল লোকজন কিংস পার্টি হিসেবে রাইটলি বুঝে নিয়েছে, লোকজন ভুল ছিল না। আর আপনার এখন কিছু প্রতিনিধি সরকারে আছেন এবং সরকারের কিছু আচরণ মনে হচ্ছে যে তাদেরকে ফেভার করা, তো তাহলে বৈষম্য বিরোধী বাংলাদেশ হলো না। এটা এই সরকার যেভাবে দায়িত্ব নিয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার স্পেসিফিক ম্যান্ডেট আছে। কোনো দল তৈরি করা, কোনো দলকে সমর্থন দিয়ে ক্ষমতায় নেওয়া, আরেক দলকে ডিমিন করা, আরেকজনকে আন্ডারমাইন করা, কোনো কিছুই আসলে তা না। শুধু তাই না, ক্ষমতাসীন দলের মধ্যে মানে সরকারের থেকে একজন ছাত্র উপদেষ্টা প্রকাশ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে বিএনপিকে, নাম বলেননি কিন্তু বিএনপিকে প্রচণ্ড আক্রমণ করেছেন, বিএনপিকে ছাত্র সমন্বয়করা ক্রমাগত আক্রমণ করেছেন। তো ফলে তো প্রতিদ্বন্দ্বিতা হয়ে উঠছেন। ঠিক আছে, ছাত্ররা যদি দল তৈরি করে তারা তাদের পারস্পরিক পলিটিক্যাল ফাইট করতে পারেন, কিন্তু সরকারের জায়গা থেকে যখন আপনি সেটা করেন তার মানে কিন্তু একটা মেসেজ দিয়ে দেন। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী এখন উপদেষ্টা হয়ে গেছেন উনি, মিস্টার মাহফুজ আলম, ফেসবুকে এমন সব স্ট্যাটাস দেন, আপনি একদম স্পেসিফিকলি একটা পক্ষকে টার্গেট করে সমালোচনা করছেন, আপনি একটা পক্ষের পক্ষে আছেন সেটা দেখাচ্ছেন। সো এই আচরণগুলো কোনোভাবেই সঠিক না। এবং এখন যখন এটাকে বিরোধী দলের জায়গা থেকে কেউ দেখছে, মানে বিরোধী দল কথাটা এভাবে ঠিক না, এখন মাঠে আছেন যারা, আমি বিএনপির কথা যদি এভাবে বলি, তারা যখন দেখছেন যে এরকম নানান রকম কাজ হচ্ছে এবং সংস্কারের কথা বলে লম্বা হচ্ছে, তারা এর মধ্যে কিছুটা আশঙ্কা বোধ করতে পারেন। এবং ১-১১ সময় কিন্তু তাদের একটা ব্যাড এক্সপেরিয়েন্স আছে। সো ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পেতে পারে, এটা ইললজিক্যাল না, তাই হচ্ছে সম্ভব। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসলে ঠিক যেভাবে কাজ করছেন, বিশেষ করে উপদেষ্টাদের দায়িত্ব নিয়ে মাসুদ কামাল আপনি যে কথাটি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব এমন কিছু উপদেষ্টাদেরকে দেওয়া হয়েছে যারা হয়তো তাদের দায়িত্ব এখনো ঠিক কতখানি ঠিক মতন পালন করছেন সেটি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এখনো দৃশ্যমান হচ্ছে না। দীর্ঘদিন পার হয়েছে, এই সময়টা কি আসলে তাদের জবাবদিহিতার জন্য যথেষ্ট ছিল না? না না না, জবাবদিহিতার জন্য সময়টা ইম্পর্টেন্ট না। তো জবাবদিহিতাটা ডিপেন্ড করে তার কাজের উপর, জবাবদিহিতাটা তার কাজের উপর ডিপেন্ড করে, সময়ের কোনো ফ্যাক্টর না এখানে। কিন্তু সেই জবাবদিহিতা চাইতে কি পারছি আমরা? আপনি চাবেন, অসুবিধাটা কি? আপনার তো চাইতে জবাবদিহিতা আমি প্রশ্ন করতেই পারি, আমার পছন্দ হচ্ছে না আপনার কাজ, আমি বলতে পারবো না? আমি তো বলতে পারি, মানুষ তো বলতেছে। বিষয়টা হলো কি, অন্তর্বর্তীকালীন সরকার যেটা এসেছে, মনে রাখবেন এই সরকারের নামটা কি, অন্তর্বর্তীকালীন, মানে এরা কিন্তু দীর্ঘ সময় থাকতে আসেনি। বেসিক কথা, তারা একটা সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে এসেছে। সেই দায়িত্বটা হলো কি, দুটো দায়িত্ব তাদের। একটা হলো একটা সংস্কার করা, কিছু বিষয়ে সংস্কার করা, আর একটা দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া, ভালো একটা নির্বাচন দেওয়া। এই দুইটা দায়িত্বের ক্ষেত্রে এবং যতদিন এই কাজটা করতে লাগবে ততদিন দেশ চালানো,
এই তো এখন এই 3টা পয়েন্টে মানুষ প্রশ্ন করতে পারবে, মানুষ বলতে পারবে আপনি কি সংস্কারে বেশি সময় নিচ্ছেন, বলতে পারবে। মানুষ বলতে পারবে যে আপনি কি নির্বাচন ঠিকঠাক মতো করতে চাচ্ছেন। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য একটা কমিশন করা হয়েছে, যে কমিশনের আমাদের জাহিদ সাহেব মেম্বার একজন, তাই না? তো ওনার কাছে আমি প্রশ্ন করি যে আপনাদের কমিশনের রিপোর্ট দেওয়ার আগেই সরকার আগের গভর্নমেন্টের নিয়মে একটা নির্বাচন কমিশন গঠন করে ফেললো, ওনারা কি হ্যাপি হয়েছেন? হ্যাপি হওয়ার কোনো কারণ আছে? তুমি তো বলবেন যে ভাই আপনি আমাকে একটা কাজ করতে দিলেন, আমার কাজ শেষ হয় নাই, আগে আপনি জিনিস বানাই ফেলালেন। আপনি একজন আর্কিটেক্ট নিয়োগ করলেন, আপনার বাড়ি বানাবেন, আর্কিটেক্ট আপনার বাসায় এসে দেখে অলরেডি আপনি 3 তলা পর্যন্ত উঠে ফেলেছেন বিল্ডিং, বলেন যে ভাই এর উপরে আপনি 7 তলা পর্যন্ত বানান, সে বানাবে? সে বানাবে না। তো আপনি তো আর্কিটেক্ট, তাকে দায়িত্ব দিয়েছেন তুমি প্ল্যান করো, আমার ইলেকশন সিস্টেমটা আমার কি হবে বলে নিয়ে তারা কাজ শুরু করছে। আমি এদিকে ইলেকশন কমিশন গঠন করে ফেলেছি। আমি তো নিশ্চিত যে ওনাদের কমিশন যে রিপোর্ট দিবে সেখানে তো ইলেকশন কমিশন গঠন নিয়ে একটা প্রস্তাব থাকবে যে কিভাবে একটা ইলেকশন কমিশন গঠন করা হবে, থাকবে তো। আমি একদম 100% নিশ্চিত ওনাদের প্রস্তাবের সঙ্গে যেভাবে ইলেকশন কমিশন গঠন করা হয়েছে তার সঙ্গে কোনো মিল থাকবে না। জাহিদ রহমান, ঠিক এই প্রশ্নটি আমি আপনার কাছে করতে চাই। যদি আসলে আপনারা যেভাবে সংস্কারের কথা চিন্তা করছেন সেভাবে মিল না থাকে বা সেখানে যদি দ্বিমতের এক ধরনের জায়গা সৃষ্টি হয়, সেক্ষেত্রে আসলে কি হতে যাচ্ছে? আমি উত্তরটি নিব, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সাম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন। ডক্টর জাহিদ, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, সংস্কার কমিশন আছে ঠিকই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের মতন করে নিজেদের কাজগুলো করে নিচ্ছে কিনা, সেক্ষেত্রে সংস্কার কমিশন এবং অন্তর্বর্তী সরকারের সাথে এক ধরনের দ্বিমত সৃষ্টি হওয়ার বড় সম্ভাবনা আছে কি সামনে? আমি মনে করি না। সংস্কার কমিশনের মানে ক্ষমতা সক্ষমতা সম্পর্কে যে ধারণা সেটাও ভুল আছে। আমি আসবো সেই জায়গায়, কিন্তু মাসুদ ভাই যে বিল্ডিং তৈরির কথা বললেন খুবই চমৎকার উদাহরণ, কিন্তু এবার আসলে বিল্ডিং যেভাবে তৈরি করা ছাড়া উপায় ছিল না। উপায় ছিল না কেন? যেমন ধরুন আমরা, হ্যাঁ ইজ ভেরি রাইট, যে আমরা একটা নিজেরাও আইন প্রপোজ করতে যাচ্ছি নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে। তো সে আইনে ধরুন এটা সরকারকে দেয়া হলো এবং সরকার ওটা নিয়ে আসলে এবার নির্বাচন কমিশন গঠন করতে পারতো না, কারণ ওই আইনে সংসদের ইনভলভমেন্ট আছে। আমাদের সংসদের সরকারি দলের, বিরোধী দলের, তৃতীয় সর্বোচ্চ দলের রিপ্রেজেন্টেটিভ এবং সিভিল সোসাইটি সহ এটা একটা বড় সার্চ কমিটি আছে, কিন্তু এর মধ্যে ওটাও আছে। সুতরাং আমাদের যে সার্চ কমিটি প্রস্তাবিত সেটা এবার চাইলে করা যেত না। আর আপনাদের সক্ষমতা নিয়ে যে প্রশ্নটি আছে সেটি আসছি, এটা করা যেত না। সুতরাং ব্যাপারটা ওই রকম না। আর আমাদের সক্ষমতা মানে আমাদের কোনো সক্ষমতা নাই। আমি একটা প্রশ্ন করি, তাহলে আপনারা তো জানতেন না যে ইলেকশন কমিশন এর মধ্যে গঠন হয়ে যাবে, তাহলে আপনাদের এই একটা নির্বাচনের জন্য কোনো আলাদা প্রস্তাব ছিল কিনা? না, আলাদা প্রস্তাব ছিল না। আলাদা প্রস্তাব ছিল না, কারণ আমরা আসলে একটা সাস্টেইনেবল একটা পুরো আইন চাই যেটা যাতে ভবিষ্যতের জন্য কাজ করবে। আমাদের সক্ষমতা আসলে যেটা সেটা আমরা করতে পারবো। আমরা সক্ষম একটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের তো শুধু আইডিয়া না, আমরা প্রচুর, আমি আজও অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে, আজকে লোকাল গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ের মানুষজন এসেছিল, তাদের সাথে বসেছি, মানে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তাদের সমিতির সাথে বসেছি, বিভিন্ন পৌরসভার, সিটি কর্পোরেশনের, একটা সিটি কর্পোরেশনের এক্স মেয়র এসেছিলেন, তাদের সাথে বসেছি। সো সবার ইনপুট নিয়ে আমরা একটা ভালো সংস্কারের রিপোর্ট তৈরি করতে পারবো। এটা আমাদের আপনারা ভালো রিপোর্ট তৈরি করতে পারবেন। বাকি সংখ্যাটা তৈরি হচ্ছে, এখন আসলে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা আপনাদের কথা যদি মেনেই না নেন, সেই সংস্কার যদি মেনে না নেন, তাহলে আসলে ওটা আমরাও না। আসলে আমি প্রধান উপদেষ্টাকেই কোট করি। প্রধান উপদেষ্টা বলেছেন দেশের পত্রিকার সাথে, একদম উনি এভাবে বলেছেন, ধরেন 100টা সংস্কারের প্রস্তাব আসলো, সবাই মিলে বসলাম, কথা বললাম যে ঠিক আছে এই 10টা এখন করেন, বাকিগুলো আমরা পরে করবো, তাহলে 10টা করব। আর যদি একটা সংস্কারও কেউ না মানে তাহলে কোনো সংস্কারের দরকার নেই, আর নির্বাচন দিয়ে দেব। সুতরাং দিনের শেষে প্রত্যেকটা, খালি আমরা না, নির্বাচনের সাথে জড়িত যে 6টা কমিশন হয়েছে সেগুলোর রিপোর্টের পর আসলে এটা কতটুকু এফেক্টিভ হবে না হবে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক না। এটা সরকার এবং রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে ঠিক হবে। ঠিক এই মুহূর্তে আসলে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মাঝেও এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে। মাসুদ কামাল, সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, আমরা নিজেরাও কিছুক্ষণ আগে আলোচনায় বলছিলাম, তাদের মাঝেই আসলে এক ধরনের বিভেদ সৃষ্টি হয়েছে। উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা আসলে এক একজন এক এক ধরনের কথা বলছেন। তার মানে কি আসলে নির্বাচন ঘিরে সামনে অনেক বেশি ধোঁয়াশা কাজ করছে? মানে এক একজন এক এক ধরনের কথা বলছেন মানে কি? উপদেষ্টারা যখন নির্বাচন নিয়ে একটি সময়ের কথা বলছেন তখন তারা বলা হচ্ছে যে ব্যক্তিগত তাদের মতামত, আবার প্রধান উপদেষ্টার মতের জন্য অপেক্ষা করা হচ্ছে। না না, এটা তো ঠিকই আছে, এখানে কিন্তু কোনো সমস্যা নাই। সমস্যা নাই কোথায়? প্রধান উপদেষ্টা প্রেসিং থেকে বলা হয়েছে যে নির্বাচনটা কবে হবে এটা প্রধান উপদেষ্টার মানে মাধ্যমে ঘোষিত হবে। এটা তো স্বাভাবিক, এটা তো স্বাভাবিক, উনি তো ঘোষণা করবেন।
অন্যদের তো ঘোষণা করার জন্য এই দায়িত্বপ্রাপ্ত না। তারা যে বক্তব্যগুলি দিয়েছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত, সবাই ব্যক্তিগত মতামত দিয়েছেন। ধর্মমন্ত্রী উপদেষ্টা যিনি আছেন উনিও ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন, ডক্টর আসিফ নজরুল ব্যক্তিগত মতামত দিয়েছেন, ওয়াহিদুদ্দিন মাহমুদের ব্যক্তিগত মতামত দিয়েছেন, এমনকি সেনাপ্রধানও ব্যক্তিগত মতামত দিয়েছেন। এবং এরা তো ব্যক্তিগত মতামত দেওয়ার এখতিয়ারের বাইরে না, এরা ব্যক্তিগত মতামত দিতে পারে, যে কেউ দিতে পারে, যে কোনো ব্যক্তি ব্যক্তিগত মতামত দিতে পারে। আমিও পারি, আপনিও পারেন, কোনো প্রবলেম তো নাই। এই কথাগুলোর মাধ্যমে কিন্তু মানুষের একটা প্রত্যাশাটা প্রকাশিত হয়েছে যে তারা আসলে কি চায় অথবা তারা কিভাবে মনে করে করা উচিত। আমিও কিন্তু একটু আগে আমার প্রত্যাশার কথা বলেছি, এখানে কোনো ধরনের বিরোধ। এবং নাহিদ ইসলাম যেটা বলেছে এটা ওনার প্রত্যাশার কথা বলেছে। আমরা কি করি, আমরা সাধারণ মানুষ কী করি, এই উচ্চারিত প্রত্যাশার কথা শুনে আমি ওই ব্যক্তিটার চরিত্র বিশ্লেষণ করার চেষ্টা করি, যে নাহিদ ইসলাম কেন বললো, তার মনে কি আছে, সে কি চায় আসলে, অথবা ধর্ম উপদেষ্টা উনি কেন বললেন, ওনার মনে এটা কি লোভ নাকি অন্য কিছু, এটা আমার বোঝার চেষ্টা করি। তো এইভাবে বুঝে কিন্তু মানুষ একটা ধারণা পায়। এখন বিষয়গুলো হলো এখানে কোনো বিরোধের বস্তু না, ব্যক্তিগত মতামত সবাই দিবে, একই জন এক এক রকম দিবে, সবগুলি মিলিয়েই কিন্তু একটা সিদ্ধান্ত আসবে। তবে আমি যেটা বলেছি, আমার কথাটা যেটা আমি যেটা মনে করি যে এরকম হতে পারে, এরকম হতেই পারে। আপনি কি মনে করছেন কোনো না কোনো ভাবে আসলে নানাবিধ চাপে আছে অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত নির্বাচন দেওয়ার জন্য? যে কোনো সরকারই প্রথম দিন থেকে চাপে থাকে। চাপটা কেন ধরেন, প্রত্যাশার চাপ। একটা সরকার যখন ক্ষমতায় যায় সে নির্বাচিত ভাবে যাক বা অনির্বাচিত ভাবে যাক, জোর করে যাক আর পাবলিক তারে পাঠাক, যেটাই হোক, দায়িত্ব নেওয়ার পর থেকেই তার প্রতি সাধারণ মানুষের এক ধরনের প্রত্যাশা কাজ করে যে তুমি সরকারে গেছো, তুমি আমার এই কাজটা করে দিবা। আর সে দেশের মানুষের শিক্ষার হার, সেই দেশের মানুষের পলিটিক্যাল কালচার যত মানে আপনার পশ্চাৎপদ হয়, তত প্রত্যাশার পরিমাণটা বাড়তে থাকে। কাজে প্রত্যাশা সবারই থাকবে এবং প্রত্যাশা চাপে সরকারকে থাকতে হবে। প্রত্যাশা যেমন আছে তেমনি নানান রকম আসলে এই মুহূর্তে আমরা দেখছি উত্তেজনাও সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ভারতের যে রাজনৈতিক পরিস্থিতি সেটি নিয়েও আসলে এক ধরনের বড় চাপে আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার। ভারতের একজন গবেষক শ্রীরাধা দত্ত একটি কথা বলেছেন, একটা সাথে আমার ধারণা আপনি জানেন, তারপর আমি একটু বলতে চাই। উনি বলেছেন ফ্রম ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউ ইন্টারিম গভর্নমেন্ট এটা একটা এক্সপেরিমেন্টাল গভর্নমেন্ট, এটা কনস্টিটিউশনালি ম্যান্ডেটেড না। সেটিও আসলে কোনো না কোনোভাবে এই সরকারকে চাপে ফেলছে কি? আমি বরং ভারতের সাথে সংকটের অন্য একটা দিক দেখি, সরকারের একটা কমফোর্ট জোন তৈরি করেছে, আমি সেই জায়গায় আসবো। কিন্তু মাসুদ ভাই যেটা বললেন আমি একটা জায়গায় কিছুটা দ্বিমত করি। এই যে ব্যক্তিগত মতামত সরকারের দিক থেকে দেয়াটা, যেহেতু সরকারকে বারবার ক্ল্যারিফাই করতে হচ্ছে এটা ব্যক্তিগত মতামত, এটা না পারসেপশন ম্যাটার্স। একটা কথা জরুরি যে সরকারের মধ্যে যদি কোনো সংকট নাও থাকে, রাজনীতিতে ওনারা রাজনীতি করছেন কিন্তু সরকার চালানো মানে আপনাকে পলিটিক্যালি ব্যাপারগুলো ভাবতে হবে, পারসেপশন ম্যাটার করে। সো মানুষ দেখছে একদিন এটা বলছে, আবার বলছে না এটা না, একদিন এটা বলছে, একজন বলছে এটা না, আরেকজন বলছে। খুবই গুরুত্বপূর্ণ পদে আছে সবাই উপদেষ্টা মিলিটারি চিফ সব যখন একত্রিতভাবে বলছেন, এটা ইন্টারপ্রিটেশন এরকম একভাবে করা যায় যে তাদের মধ্যে সিরিয়াস মতবিরোধ, দ্বৈততা না, মতবিরোধ। কারণ ওনারা তো এই আলোচনাগুলো ক্যাবিনেট মিটিং এ করতে পারেন, ব্যক্তিগত মত ওখানে দিয়ে তারা ওখানে ডিবেট করুন, ওনারা কতদিন চায় না চায় ক্রমাগত করুক এবং সামনে অন্তত সেটা না আসা। কারণ এই মুহূর্তে নির্বাচন কবে হবে না হবে এটা নিয়ে যেহেতু এত আলোচনা হচ্ছে, তাদের এই মন্তব্যগুলো কিন্তু বিভ্রান্তি তৈরি করছে, মিসলিড করছে। এবার ভারত প্রসঙ্গে সমস্যা তো আছে, কিন্তু সুবিধাটার কথা বলি। আপনি খেয়াল করবেন ভারত প্রসঙ্গ আসার সাথে সাথে কিছুদিন আগেও আমরা ওকে তাকে ট্যাগ দিচ্ছিলাম, ওর দালাল, ও ভারতের দালাল, ও শেখ হাসিনার দালাল, বা এই পত্রিকার সাথে সে আছে সুতরাং তাকে এই করে ফেলতে হবে। আমরা পরস্পরের বিরুদ্ধে লেগে যাচ্ছিলাম। ভারতের সংকট আসার পর থেকে, মানে চিন্ময় গ্রেফতার হওয়ার পর থেকে দেখেন আমরা সবাই আবার একত্রিত হয়ে গেছি। মানে সরকার এই মুহূর্তে বরং আবার যে এবং সরকারেরও যে স্কেলে সমালোচনা হচ্ছিল সব ছাপিয়ে এখন সবাই সরকারকে, যেহেতু সরকার আমরা ওন করি, আগের সরকারটা যদি কোনো সরকারকে দিয়ে চাপে পড়তো, আমেরিকা চাপে পড়েছে, আমি বহু আনন্দ নিয়ে কথা বলেছি, আমি বলেছি, আমার রেকর্ড আছে প্রচুর, লুকানোর কিছু নাই। কারণ আমি চেয়েছি ওই সরকার বিপদে পড়ুক, ওই সরকারকে আমি ওন করতাম না, ওইটাকে আমার সরকার মনে হতো না। কিন্তু এই সরকারকে আমি আমার সরকার মনে করি, যেহেতু সবাই বরং ভারতের চাপের ফলে সরকারের পেছনে আবার শক্তভাবে দাঁড়িয়ে সরকার তো সাথে আছে এই বোধ দিচ্ছে। তবে হ্যাঁ, ভারতের সাথে এই ডিপ্লোম্যাটিক যে চাপ আছে সেটা তো নিশ্চিতভাবেই সরকার ফিল করার কথা। কারণ গ্লোবালি আমাদের যে অভ্যন্তরীণ অবস্থা সেটা নিয়ে মিসপারসেপশন তৈরি হচ্ছে। ভারতের মিডিয়া, ভারতের সিভিল সোসাইটি, ভারতের সফট পাওয়ার, এগুলো পৃথিবীতে খুবই ওয়াইড স্প্রেড, বিস্তৃত আছে। আস্তে আস্তে এগুলো যদি বাইরে ছড়াতে থাকে, অলরেডি সেটার কিছু লক্ষণ আছে। আমরা খেয়াল করব ব্রিটেনের ভ্রমণ সতর্কতা যেটা জারি করেছে, আমরা প্রতিবাদ করেছি, কিন্তু সেই ভ্রমণ সতর্কতাতে তো যে ধরনের কথা বলা হয়েছে বাংলাদেশের রিয়ালিটি তো তা না।
তার মানে এই প্রপাগান্ডাগুলো আস্তে আস্তে স্প্রেড করে এবং বহু জায়গায় মানুষ বিশ্বাসও করতে শুরু করে। ইন্ডিয়ানরা তো করেছে, ইউরোপ আমেরিকানরা, এটা আমাদের জন্য ভারতীয় গদি মিডিয়া যেটাকে বলা হয়, তারা আসলে যেভাবে বাংলাদেশের বিপক্ষে প্রপাগান্ডা ছড়াচ্ছে সেটি নিয়ে যেমন আমাদের একটি খুব গুরুত্ব দিয়ে আসলে ভাবার দরকার ছিল, তেমনি মাসুদ কামাল, বাংলাদেশ এত দীর্ঘদিন আসলে ভারতের জন্য একটা কমফোর্ট জোন ছিল, সেই জোনটা তারা হারাতে যাচ্ছে, সেই ভয় নিশ্চয়ই তাদের মাঝে খানিকটা হলেও আছে। সেই সাথে তারা বলতে চাইছে যে তাদের মেইন দুর্বলতা হচ্ছে তাদের যে সিকিউরিটি কনসার্নগুলো, সেটি আসলে বাংলাদেশে অন্য কোনো সরকার আসলে বুঝতে পারবে কিনা, সে কারণে তারা কোনো না কোনোভাবে জোর খাটিয়ে হোক কিংবা নানান রকম প্রপাগান্ডা ছড়িয়ে হোক বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল তাদেরকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে কিনা, সেটাও একটি বড় প্রশ্ন হতে পারে। আমি উত্তর নিব। আরও একটি বিরতির সময় হচ্ছে, দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। মাসুদ কামাল, ভারত বারবার বলার চেষ্টা করছে আওয়ামী লীগ চলে যাওয়াতে তাদের যে মেইন দুর্বলতা সেটি হচ্ছে এই মুহূর্তে তাদের সিকিউরিটি কনসার্ন আসলে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অন্য কেউ বুঝবে না, এবং সে কারণে আসলে তারা নানানভাবে চেষ্টা করছে কি আওয়ামী লীগ সরকারকে ফেরত নিয়ে আসতে। দেখেন, ঠিক সিকিউরিটি কনসার্নটা ইম্পর্টেন্ট না, আসলে ইম্পর্টেন্ট হলো সে এখানে তার একটা নতজানু সরকার ছিল, মানে একদম ভৃত্যের মতো। ধরেন আপনার বাসায় 10-12 জন লোক আছে, তো একটা ভৃত্য আছে, সে কারো কোনো কাজ করে না, আপনি চা চাইলে চায়ের সঙ্গে বিস্কুটও দেয়, মানে যা চান তার চেয়ে বেশি দেয়। হঠাৎ করে বাসায় যায় দেখেন যে আপনার মাঝখানে একটু ছিলেন না, ওই ভৃত্যটার বাড়ির সবাই অন্য সবাই ভাগাই দিছে, আপনার মন খারাপ হবে না? হবে তো। ভারতের মন খারাপ হয়েছে যে হাসিনা তো নিজেই বলছে ভারত আমাদের কাছে যা চেয়েছে তার চেয়ে বেশি দিছি, তো সেই লোকটা এখন নাই রে ভাই, মন খারাপ হবে না? মন খারাপ হবে। প্রথম চেষ্টাটা আপনি কি করবেন, যে ওটাকে আবার কোনোভাবে ফেরত আনা যায় কিনা, সেও চেষ্টাটা করতেছে যে ফেরত আনানো যায় কিনা। হিসাব সিম্পল ভাই, এবং সেই চেষ্টার জন্য তারা কীভাবে চেষ্টা করবে। আমি মনে করি যে ভারতের পররাষ্ট্র দেশে আসতেছে, ভারতকে একটা জিনিস বুঝতে হবে, সেই জিনিসটা হলো যে একটা সরকারকে যদি এখানে বসাতে চায়, তাহলে এখানে তো দেশ মানে তো দেশ খেল মাটি না, মানুষ। তো এই দেশের মানুষ হাসিনাকে ভাই মেনে নিবে না। শুনেন, আমি বলি আপনাদেরকে, এই দেশে একদিন আওয়ামী লীগ আবার রাজনীতিতে সদর্পে আসবে, কোনো সন্দেহ নাই, আসবে, কারণ আওয়ামী লীগের অনেক সমর্থক আছে। কিন্তু আপনি নিশ্চিত থাকেন, শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন বাংলাদেশে শেষ, কখনোই সম্ভব না। ওনার হবে না, ওনার পরিবারের হবে না, এবং ওনার যারা মন্ত্রী টন্ত্রী আছে এদেরকে কেউ এই দেশের মানুষ আর কখনো মেনে নেবে না। কিন্তু জাহিদুর রহমান, এই মুহূর্তে হয়তো তাদের পুনর্বাসন আমরা চাই না, কিন্তু তাদের নানান রকমের শক্তি আছে, তারা যে অর্থ পাচার করেছে সেই অর্থের তাদের জোর আছে। ভারতের মতো একটি বড় শক্তিশালী রাষ্ট্র, তারা নানানভাবে চেষ্টা করছে তাকে ফিরিয়ে নিয়ে আসতে। আগামীকালকের বৈঠকের দিকে নিঃসন্দেহে সবাই তাকিয়ে আছি আমরা, এবং সেই বৈঠক থেকে ভালো কিছু হবে কিনা সেই প্রত্যাশাই আমরা করতে চাই। কিন্তু আবার একই সময়ে যখন যিনি আসলে পালিয়ে গেছেন যে সরকার প্রধান, তিনি যখন লন্ডনে বসে জনসভা করছেন এবং সেখানে পোস্টার ছাপানো হয়েছে, সেই পোস্টারে শেখ হাসিনা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সুযোগও আসলে ভারতই তাকে করে দিচ্ছে কি? হ্যাঁ, আমি একটা জিনিস অবশ্য মানে মাসুদ ভাই এখানে একটু দ্বিমত করবো, যে ভারত শেখ হাসিনাকে পুনর্বাসন করতে পারবে বলে আমার মনে হয় না। ভারত এটা এক্সপেক্টও করে, আমার তাও মনে হয় না। কিন্তু সে এই ইস্যুতে চাপ তৈরি করছে। চাপ তৈরি করার কারণ খুব সোজা, এই চাপ তৈরি করার মাধ্যমে ডক্টর ইউনূসের কাছ থেকে কিছু লেভারেজ পাওয়া যায় কিনা। শেখ হাসিনা তো অনেকগুলো চুক্তি করে গেছে, এর মধ্যে কতগুলো আছে অ্যাগ্রিমেন্টস, যেগুলো আসলে লিগালি আমরা বাউন্ড, আমাদের করতে হবে। কিন্তু বিরাট একটা অংশ আছে এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, আসলে এক ধরনের জেন্টলম্যান অ্যাগ্রিমেন্টের মতো। এটা কোনো লিগাল ভ্যালু নাই, কিন্তু আপনি এটা কাজ করে। শেখ হাসিনার অনেকগুলো এমওইউ ছিল, আমরা এই এমওইউগুলো যদি আগামীকাল বাতিল করে দিই, ভারতের কিচ্ছু বলার নেই। সুতরাং ভারত চাইবে যে বাংলাদেশের উপরে চাপ তৈরি করে সে যতটুকু শতভাগ, মাসুদ ভাই যেভাবে বললেন চা চাইলে বিস্কুটও দিয়ে দেয়, বিস্কুট না হোক অন্তত চা চাইলে চাটা দেয়, মোটামুটি কমপ্লাই করবে, মোটামুটি চাপ দিয়ে এটা করা যাবে। তারা আসলে তাদের কমফোর্ট জোন হিসেবে বাংলাদেশকে যেভাবে পেয়েছিল অতটা না, আমি ধারণা অতটা পাবে সেটা মনেও করে না, কিন্তু পুরোপুরি স্বাধীন দেশের মতো না, তার কথা মোটামুটি শুনে টুনে চলতে হবে, এটুকু তারা নিশ্চিত করতে চায় এ চাপ দেওয়ার মাধ্যমে। এখন পররাষ্ট্র সচিব আসছেন, পররাষ্ট্র সচিব যখন আসছেন, আমি মনে করি আসা ইটসেলফ একটা উন্নতি। এসে যদি কোনো ব্যাপারে মতৈক্য নাও হয়, কিন্তু এই যে তীব্র একটা টেনশনের মধ্যে তিনি আসলেন, দুই পক্ষেই। ভারতেও সোকল্ড কিছু বিশেষজ্ঞকে বলতে শুনেছি যে ভারতের উচিত এটাকে কূটনীতির ভাষায় ডাউনগ্রেড করা বলে, যে রিলেশন ডাউনগ্রেড করা, সচিবের আসা উচিত হবে না। আবার বাংলাদেশেরও বেশ কিছু মানুষজন খুব জঙ্গি ভাব নিয়ে বলছে যে আমাদেরই তাকে না করে দেওয়া উচিত। কিন্তু এই যে আসলেন এবং বসা হচ্ছে, এটা
টেনশনটাকে কমাতে সাহায্য করবে। আর প্রধানমন্ত্রী এবং এমপিও লেখা হয়েছে ওখানে, এটার উদ্দেশ্যটা হচ্ছে এটাও তাদের মিডিয়া দিয়ে আমার মনে হয় প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে চাপের জন্য অনলি। সেটা হচ্ছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, কেউ কেউ আলাপ করছে যে তিনি হবেন কিনা, মানে একটা প্রবাসী সরকার করে ফেলবেন কিনা, এসব আলাপ কেউ কেউ করছে। এবং আপনি শ্রীরাধা দত্তের যে কথা বলছেন, এটাও শ্রীরাধা দত্ত শুধু না, আরো বেশ কয়েকজনকে আমি বলতে শুনেছি যে সরকারটা সাংবিধানিক না। তো শ্রীরাধা দত্ত আমাদের কাছে আসলে আমরা ওনাকে সুন্দর মতো পড়িয়ে দিতাম, বুঝিয়ে না পড়িয়ে দিতাম যে কেন এই সরকারটাও সাংবিধানিক। আইনের খুব বেসিক ওনার একটু জানা উচিত ছিল এসব মন্তব্য করার, কিন্তু তারা করছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ওই চাপটা তৈরি করা যে তুমি তো অবৈধ সরকার, বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ধরনের যুদ্ধংদেহী এক ধরনের মনোভাব নিয়ে আছে এবং সেই পরিস্থিতিতেই আগামীকালের বৈঠক হতে যাচ্ছে। মাসুদ কামাল, আগামীকালকের বৈঠক নিয়ে আমরা আসলে চাইছি যেন সবকিছু ভালো হয়, কিন্তু ভারত আসলে কতখানি চাইছে? তাদের মিডিয়াগুলো যেভাবে আসলে খবর ছড়াচ্ছে, বাংলাদেশে কেউ শাখা সিঁদুর পরে বাইরেও বের হতে পারছে না, এই ধরনের উদ্ভট উদ্ভট খবর যখন তারা প্রচার করছে, সেই সময়টাতে তাদের সাথে আমাদের আরেকটু কঠোর হওয়ার প্রয়োজন ছিল কিনা? আমরা আসলে কূটনৈতিকভাবে তাদের সাথে এখনো পর্যন্ত যথেষ্ট সহনশীল ভাবে আছি কি? কঠোর কিভাবে হবেন? আপনি বলবেন তুমি এসো না, তারা তো নানাভাবে আমাদেরকে হুমকি দিচ্ছে, ভিসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। স্বরাষ্ট্র সচিব আসবে ভারতে। এক সেকেন্ড একটু বলি, যুদ্ধের মধ্যেও দুইটা দেশ একেবারে সত্যি সত্যি যুদ্ধ করছে, ওর মধ্যেও কিন্তু আলোচনা হয়। জি, আলোচনা তো হতেই হবে। তো এটা আমি এখানে কোনো অন্যায় দেখিনি, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, কিন্তু এটা অস্বাভাবিক কিচ্ছু নেই। এবং আমি তো আশাই করি যে আপনি দেখেন এই আলোচনার পর পরিস্থিতি চেঞ্জ হবে। প্রথম এতদিন যেটা হয়েছিল, এটা আমি তো মনে করি এমনও হতে পারে ওটা ছিল এক ধরনের চাপ প্রয়োগ করা, দেখানো আমি তোমাদের ডিস্টার্ব করতে পারি। আবার এখন হয়তো ওরা আসবে, এসে বলবে না এটা আমরা মিন করি না, ওই যে মিডিয়াগুলি করেছিল এটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়া না, অমুক তমুক অনেক কিছু বলতে পারে। কাজে আমি মনে করি ওনার আশাটা বরং ভালো, যত আলোচনা তত ভালো। বিরোধপূর্ণ দুইটা পক্ষের মধ্যে, সেটা দেশ হোক ব্যক্তি হোক যাই হোক না কেন, যত আলোচনা তত ভালো, তত আপনার সংঘাত এবং আপনার এই যেটা আপনার বিরোধিতা এটা কমার সম্ভাবনা থাকবে। আলোচনা করাটা উচিত, আলোচনা কেন বারবার আলোচনা হওয়া উচিত। এবং তারা আসতেছে, আমি তো হ্যাপি, খুবই হ্যাপি। এবং আমি আশাবাদীও বটে যে হয়তো সরকারে যদি ঠিকমতো আমরা হ্যান্ডেল করতে পারি, হয়তো এই দফায় আমরা বুঝাই দেবো ভাই তোমাদের এরকম গো ধরে থাকার কোনো দরকার নাই, তোমরা যে আশায় গো ধরে আসছো এটা বাস্তবতা এই দেশে নাই এখন। তারা এলে হয়তো বুঝে যাবে, হয়তো তারা বুঝেও। তো এইগুলো আমি মনে করি যে কোনো সমস্যা নাই। আমি বললাম আশা ভালো, নিশ্চয়ই আমরা আসলে সেই প্রত্যাশা করতে চাই যাতে করে এই উচ্চ পর্যায়ের বৈঠকের দিকে আসলে সবাই তাকিয়ে আছে। কিন্তু ডক্টর জাহিদুর রহমান, ভিসা বন্ধ করে দিবে তারা, সেই সাথে আসলে আমাদের যে বর্ডার গুলো আছে সেখানে বন্ধ করে দিবে, জনসাধারণ পর্যায়ের সম্পর্কেরও তো একটা বড় অবনতি হওয়ার এখানে সুযোগ আছে। সেটি হলে আসলে এই সম্পর্ক থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে? ওরা বেরোবে, বর্ডার বন্ধ করে দিয়ে খুব লাভ হয়েছে। কলকাতার রিপোর্ট আমরা দেখছি না, ওদের হোটেল মালিকরা, দোকান মালিকরা কান্নাকাটি করছেন, হসপিটাল বন্ধ করে দেওয়ার পরিস্থিতি হচ্ছে। ভারত বাংলাদেশে $13 বিলিয়ন মতো বা $14 বিলিয়ন মতো এক্সপোর্ট করে, এটাই খুব বলে যে এটা তেমন টাকা না। কিন্তু বাংলাদেশিরা ওখানে চিকিৎসা, কেনাকাটা, ভ্রমণ, জাস্ট ঘুরতে যাওয়ার জন্য কত বিলিয়ন খরচ করে। ওদের দেশের লোক বাংলাদেশে বসে বসে 5 থেকে 10 বিলিয়ন, অ্যারাউন্ড $10 বিলিয়ন দেশে পাঠায়। সো আপনি বাংলাদেশের সাথে শত্রুতা করতে থাকলে দিনের শেষে সমস্যা হবে, ওদের ব্যবসায়ীরাই চরম সংকট তৈরি করবে। সুতরাং এসব ওরা খুব বেশি দিন ধরে রাখতে পারবে না। মুখে মুখে কথা বলবে, ভিসা দেওয়া থেকে শুরু করে সবই করবে। হয়তো ভিসার ক্ষেত্রে তাদের রেস্ট্রিকশনের একটা মাথা ব্যথা হচ্ছে যে ভিসা দেওয়া শুরু করলে কয়েক লাখ আওয়ামী লীগের লোকও ভারতে পালিয়ে ওখানে থেকে যেতে পারে, কিন্তু এগুলো করে ওরা আস্তে আস্তে এটা করতে বাধ্য, উপায় নেই। মাসুদ কামাল, একদম শেষ প্রশ্ন করতে চাই, ছোট করে আমি উত্তর নিতে চাই। দীর্ঘদিন আমরা দেখেছি যে ভারতের বাংলাদেশের নির্বাচনের উপর একটি বড় প্রভাব ছিল, যে সরকার আসলে তাদেরকে সেই সুযোগ দিয়েছিল, যদিও সেই সরকার নেই। কিন্তু আপনি কি মনে করছেন আগামী নির্বাচনে ভারতে কতখানি প্রভাব থাকতে পারে? আমার মনে হয় না কোনো প্রভাব থাকতে পারবে, খুব বেশি থাকলেও খুবই নগণ্য, এটা নেগলিজেবল। শুনেন, যদি নির্বাচনটা নির্বাচনের মতো হয়, যদি নির্বাচনটা ঠিক হয়, তাহলে ভারত কি পাকিস্তান কি বা আমেরিকা কি? ভাই আপনি ভোট দিতে যাবেন, আপনাকে কি বলবে তুমি ভোট দিও না? কে বলবে? ইলেকশনে ঠিক মতো করেন, তারা একটা আবাহ সৃষ্টি করতে পারে চাই দেখে, একটা মানে একটা মানে আপনার মানুষের চিন্তার মধ্যে কিছু একটা প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু ওটা বিস্তার করতে গেলে ভারতের জন্য আরও ক্ষতি হবে, এটা আমি মনে করি। আগামী নির্বাচনটা যদি ভালো মতো হয় না, আপনি দেখবেন যে মানুষই ঠিক করে নেবে কাকে সে চায়। অর্থাৎ দীর্ঘদিন পরে হয়তো আমার আপনার চিন্তার বাইরেও তো কাউকে তারা নিয়ে আসতে পারে, কিন্তু সেটাকে অনার করতে হবে। মানুষের সামষ্টিক যে মতামত সেটাকে অনার করতে হবে। অন্তত দীর্ঘদিন পরে আসলে আমরা বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রতিবেশী দেশগুলোর যে চিন্তার বলয় সেখান থেকে বেরিয়ে আসতে চাই, নিজেদের মতন করে ভোট দিতে চাই। মাসুদ কামাল, ডক্টর জাহিদুর রহমান, ধন্যবাদ আজকে দেশ সাম্প্রতিকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।